ভারত দলের বাংলাদেশ সফর, সেই সঙ্গে বাংলাদেশের অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ, একই সঙ্গে লিওনেল মেসির বাবা শেষকৃত্য অনুষ্ঠানটা শেষ হয়েছে। সবকিছু নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে ৭১ স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। সঞ্জয় সাহা পিয়াল, আপনাকে স্বাগত ৭১ খেলা যোগে। শুভ সকাল, কেমন আছেন? এই চলছে। আমরা যেটা দেখছিলাম সাইফুল রূপকের রিপোর্টে যে ভারত দল এই মুহূর্তে শ্রীলঙ্কায় আছে, তারা কি বাংলাদেশে আসবে নাকি তাদের দেশে ফেরত যাবে? আপনার কি মনে হচ্ছে সবকিছু দেখে? না, সবকিছু দেখে মনে হচ্ছে আসলে সিরিজটার অবস্থা এমন হয়ে গেছে, আপনি যেটা বলছিলেন যে গত বছর খেলার কথা ছিল অগাস্টে, এখন সেপ্টেম্বরে খেলার কথা, কিন্তু এখনো অনিশ্চিত। সিরিজটা দেখে আসলে মনে হচ্ছে যে পুরো রাজনীতির চাপে ক্রিকেটটা আসলে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে। এবং যেটা মনে হচ্ছে যে ওই ভিড় বাসে যাত্রীদের মতন, মানে শুরু ছিল, সামনে ছিল, পেছাতে পেছাতে মানে একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এখন আসলে যদি সিট পেতেও পারে, নাও পেতে পারে। তো আমি যতটা আপডেট জানি সেটা হচ্ছে যে এটা আসলে পুরোপুরি নির্ভর করছে দুই দেশের ক্রিকেট বোর্ড কিন্তু মোটামুটি একদম সেটেল করে ফেলেছেন, তাদের সূচিও ঠিক আছে। 28 অগস্ট থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত 5টি ওয়ানডে হওয়ার কথা, সবগুলোই মিরপুরে হওয়ার কথা, কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। যেটি ঠিক নেই সেটি হচ্ছে সম্মতি। ভারতীয় ক্রিকেট বোর্ড, আমরা যতটা জানি, ওদের মিডিয়াতে এসেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সরকারের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছাড়পত্র চেয়েছে, এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এরকম একটা ছাড়পত্র চেয়েছে যে আপনারা এই সিরিজটা যে খেলতে যাবে ভারতীয় ক্রিকেট দল, সেখানে তাদের নিরাপত্তা এবং আপনারা যেটা আয়োজন করতে চান সেরকম একটা আমাদের পরিবর্তন দেন। তো এখনো পর্যন্ত এখানে এই অবস্থানটা আছে। আমার মনে হয় যে আজকে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত ত্রিবেদীর একটি বৈঠক আছে। এই বৈঠকটি ভীষণ গুরুত্বপূর্ণ সব দিক থেকে। এটা আসলে রাজনীতি এবং ক্রিকেটের ব্যাপারটাও চলে আসবে এখানে হয়তোবা। এবং সেখানে আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রিত রয়েছেন ভারতে যাওয়ার একটা সম্মেলনে। বিমস্টেকের প্রধান হয়ে আসলে তাকে আমন্ত্রণ পত্রটা জানানো হয়েছে, ব্রিক্সের একটি সম্মেলনে। সেখানে যদি আমাদের প্রধানমন্ত্রী যাওয়ার জন্য সম্মত জ্ঞাপন করেন, তাহলে হয়তো পুরো সবকিছু আবার আগের মতন মানে নর্মাল হয়ে আসতে পারে। নর্মাল হয়ে আসতে পারে মানে সিরিজটা চালু হতে পারে। আর এটা যদি ঠেকে যায়, আমাদের প্রধানমন্ত্রী যদি না যান, তাহলে হয়তো এই সিরিজ নিয়ে যেই শঙ্কাটা বিসিবি কর্মকর্তারা করছেন সেটা হয়তো সত্যি হতে পারে, যে এই সিরিজটি আবারও স্থগিত হয়ে যেতে পারে সেই ভিড়বাসের যাত্রীটির মতন। আমার মনে হয় এখানে যেই ব্যাপারটি রয়েছে, এই সিরিজটি শুধু এই সিরিজটির জন্য না, এর সঙ্গে অনেক কিছু জড়িত রয়েছে। আপনি জানেন সজীব, আগামী বছর কিন্তু আমাদের এখানে এশিয়া কাপ আছে ক্রিকেটের, সেখানে আমরা হোস্ট। ভারত যদি এবার না আসে, এই সিরিজটাতে না আসে, তাহলে কিন্তু তখনও কিন্তু তারা আপত্তি জানাতে পারে। এবং আমরা যেটা দেখি যে তারা কিছু হলেই কিন্তু বিষয়টা অনেক দূরে চলে যেতে পারে। হাইব্রিড, হ্যাঁ, বিষয়টা অনেক দূরে যেতে পারে। এবং তারা যেটা করে যে হাইব্রিড মডেলে চলে যায়। তো সেখানে আগামী বছর আসলে এশিয়া কাপ ক্রিকেট আছে, এবং তার আগে এবছর সাব চ্যাম্পিয়নশিপ ফুটবল আছে, দুইটা আই ক্যাচিং টুর্নামেন্ট আমাদের বাংলাদেশের জন্য, এবং একটা বৈশ্বিক ইভেন্ট। তো সেইখানে কিন্তু ভারত যদি এই সিরিজটাতে না আসে, তাহলে কিন্তু তারা পরবর্তীতে এইটার ইফেক্টটা ওইখানেও পড়তে পারে। আমি বলতে চাচ্ছি যে আসলে জলটা অনেক দূরে গড়িয়ে যেতে পারে। তো সেটা আসলে দুই দেশের সরকার, আমি জানি না তাদের এটা আসলে, যে আমরা খেলাধুলার মানুষ অতটা জানি না, তবে আমার মনে হয় আমরা আশা করতে পারি যে আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠকটি হবে, সেখান থেকে একটা গ্রিন সিগন্যাল আসতে পারে, এবং তার পরবর্তীতে কিন্তু এই সিরিজটা আমরা যেটা আশা করছি যে কোহলিরা কিন্তু আসতে পারে এই সিরিজটা খেলতে। আপনি যেটা বলছিলেন যে দুই দেশের ক্রিকেট বোর্ড আসলে সম্মতি রয়েছে, তারা নিজেরা সিরিজটা খেলতে চায়। আমি তামিম ইকবালের যদি কথা বলি, তিনিও তার জায়গা থেকে সবচেয়ে বেশি ট্রাই করছেন। তার একটা বড় প্রাপ্তি হবে যদি ভারতীয় দল বাংলাদেশে আসে। আপনি এটা নিশ্চয়ই জানেন যে এশিয়ান কাপে যখন ফুটবলটা হয়েছিল, এই ভারত টিম কিন্তু এসেছিল এবং খেলা হয়েছে, সেটা হয়তো বা এএফসির কারণে। কিন্তু এটা যেহেতু আইসিসির সঙ্গে রিলেটেড, এখানে ভারতের অনেক কিছু থাকতে পারে। আমি যদি একটু এভাবে বলি, আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে 5 আগস্ট কিছুদিন আগে যেই একটা সম্মেলন হলো, তার আগ পর্যন্ত নাকি সবকিছু ইতিবাচক ছিল। তারপর থেকে এটার একটা প্রভাব পড়ছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারছি। আপনার কি মনে হয়? না, এটা তো অবশ্যই, এটা এবং দুই দেশের আমরা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যগুলো দেখি, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফেসবুকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে দিল্লির ওই শেখ হাসিনার ওই বৈঠকের পরে, তারপরে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে বাংলাদেশ সরকারের স্ট্যান্ডটা কোথায় আসলে আছে, রাজনৈতিক মাঠে চলে গেছে এই পুরো ব্যাপারটা। এখন আপনার বিসিবির যারা কর্মকর্তা রয়েছেন, আমরা জানি, আপনি যেটা বলছিলেন যে আইসিসি যে জয় শাহ চেয়ারম্যান, তার সঙ্গে কিন্তু তামিম ইকবালের একটা বৈঠক হয়েছিল, এবং তার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছিল।
খালি রাখা হয়েছে। স্লটটাও হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের, ওই স্লটটা কিন্তু খালি। তারা শ্রীলঙ্কা থেকে ঢাকা আসবে, ঢাকার থেকে আবার গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে, সবকিছু তাদের এই প্ল্যান মোতাবেকই রয়েছে। এবং তাদের সাংবাদিকরা আমরা জানি কয়েকজন বাংলাদেশে ভিসার জন্য একটা ট্রাই করার চেষ্টা করছিলেন যে এই সিরিজটা খেলতে আসবেন, মানে সবকিছুই ঠিক ছিল। কিন্তু যেটা বললাম যে অনেক কিছু আসলে আমরা খেলাধুলার মানুষ, আমরা বাইরে থেকে ওইগুলা বুঝবো না রাজনীতি কতটা, তবে আপাত দৃষ্টিতে প্রভাব পড়ছে আপাত দৃষ্টিতে কিন্তু এটা একদম সাদা চোখেই দেখা যাচ্ছে যে সবকিছুই হচ্ছে। আপনি দেখেন মানে আপনি যদি দেখেন যে সবকিছু কিন্তু হচ্ছে, আমাদের ইলিশ যাচ্ছে, ওদের তেল আসছে, ডাল আসছে, ইভেন ওদের ট্যুরিস্ট ভিসাটাও খুলে গেছে। শুধুমাত্র খেলা নিয়ে আসলে আমরা অনিশ্চয়তায় থাকি। এবং এই খেলাধুলা, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনি এই খেলাধুলার মাধ্যমে কিন্তু চীন এবং আমেরিকা 70-এর দশকে আমরা যেটা জানি যে পিং পং কূটনীতিক, তারা কিন্তু এই যে টেবিল টেনিস দল পাঠিয়ে কিন্তু দুই দেশের সম্পর্ক উষ্ণ করেছিল। সেখানে কিন্তু আমরা এখন দেখি যে এই খেলাধুলাকে আসলে সবাই দাবার গুটি সাজিয়ে এটাকে দিয়েই আসলে রাজনীতি করছে। তো এটা আসলে আমাদের খেলাধুলা প্রেমী যারা আমরা, আমাদের কাছে আসলে এইগুলো হতাশজনক। আমরা চাই যে রাজনীতির বাইরে খেলাধুলা থাকুক, ভারতীয় দল আসুক এখানে, এবং তাদের অবশ্যই বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশের দর্শকরা তাদের কিন্তু দেখতে চায়। ভারতীয় মিডিয়া তো সেটা আসলে আমরা নানা সময় দেখেছি যে বাংলাদেশকে অনিরাপদ হিসেবে তারা বিভিন্নভাবে উপস্থাপন করেছে, সেটারও একটা প্রভাব হয়তো বা আছে। আমাদের দেশে না আসলে তো তারা বুঝতে পারবেন, এবং আমাদের দেশে তো খেলাধুলা হচ্ছে, সবকিছু মোটামুটি স্বাভাবিক। না, ওইটা ভারতীয় মিডিয়াতে কি আসছে সেটা ভারতীয় ক্রিকেট বোর্ড ওটা কেয়ার করছে না, কারণ দুই বোর্ডের ভিতর অলরেডি হয়ে গেছে, তারা পরিস্থিতি জানে, তাদের পরিস্থিতি জানে, তারা টেবিলে বসেছে, তাদের সঙ্গে ইমেল চালাচালি হচ্ছে, সব স্লট ঠিক রয়েছে। শুধুমাত্র ওই যে ছাড়পত্রটা, দুই দেশের সরকারের সম্মতিটা, এটা পেলে পরেই এই সিরিজটা চালু হয়ে যাবে। এই সিরিজটা হলে আসলে শুধু তো ক্রিকেটের উন্নতি হবে না, তার সঙ্গে আপনি যেটা বললেন যে দুই দেশের কূটনৈতিক সম্পর্কটাকে একটু টেনে এক জায়গায় নিয়ে আসার একটা পায়তারা চলছে। তো সেই জায়গায় কয়েকদিন আগে আমাদের যে পররাষ্ট্র মন্ত্রী রয়েছেন, তিনিও খুব সম্ভবত ভারতীয় হাইকমিশনের সঙ্গে একটা বৈঠক করেছেন। অর্থাৎ সবকিছু মিলে তো সেখানেও ক্রিকেটের আলোচনাটা হয়েছে। না, এটা তারা যদিও বলে না, কিন্তু আমরা ধারণা করতে পারি এটা একটা পার্ট। কারণ আপনি গতকালই সেটা ছিল, আপনি ত্রিবেদীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ওনার সঙ্গে একটা বৈঠক ছিলেন। তো এটা প্রথমবারের মতন বৈঠক তাদের দুজনের, এবং এখানে হয়তো অনেক কথা আসে, তার ভিতরে নিশ্চয়ই ক্রিকেটটাও থাকবে। কারণ ভারত এবং বাংলাদেশ দুই দেশের কাছেই কিন্তু ক্রিকেট একটা বড় প্রাধান্যের জায়গা, এবং এটা তারা দুই দেশই জানে যে এটা তাদের কতটা মূল্যবান। এবং এটা শুধু বাংলাদেশের জন্য না, ভারতের জন্যও কিন্তু এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তাদের বিরাট কোহলি এবং যে দলগুলো আছে, তাদের সিনিয়র ক্রিকেটার, তাদের জন্যও কিন্তু এই সিরিজটা আসলে খুব গুরুত্বপূর্ণ ছিল। একটু পেছনে যেতে চাই, সন্তোষ আইপিএল, আপনি নিশ্চয়ই জানেন যে মুস্তাফিজুর রহমান ইস্যুটাকে নিয়ে আসলে আজকে এইটারও একটা বড় প্রভাব রয়েছে। যদি ভারত আসে, সেই সঙ্গে আপনি বলছিলেন সামনে এশিয়া কাপ রয়েছে, আবার সাফ চ্যাম্পিয়নশিপও কিন্তু রয়েছে বছরের শেষ দিকে। আমাদের অনেক প্লেয়ার রয়েছে যারা এখন এই যে কয়েকদিন আগে এলপিএলটা খেললো, আমি যদি বলি যে তাওহিদ হৃদয় থেকে শুরু করে অনেকে দুর্দান্ত পারফর্ম করেছে, এই রাস্তাটাও তো খুলে যাবে যে আইপিএল হয়তো বা তারা যখন আসবে, যদি টি-20 খেলাটা হয়, যেটা সাইফুল রূপক বলছিলেন যে আমাদের প্লেয়াররা হয়তো বা আইপিএলে যাওয়ার যে ব্যাপারটা বন্ধ হয়ে গিয়েছিল অনেকটা, সেটাও মনে হয় খুলে যাবে। সেটা আমার মনে হয় যে অনেক দূরের ব্যাপার। আসলে আইপিএলে আমাদের ক্রিকেটাররা মুস্তাফিজ এবং সাকিব আল হাসান ছাড়া কিন্তু কেউ ওরকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি, এবং তাদের ওখানে বাজারও কম। আইপিএলে আমাদের বাংলাদেশিদের বাজারও কম, এই দুইজন ছাড়া আমরা কারো ওইভাবে দেখিনি। সেটা আসলে অনেক দূরের ব্যাপার। কিন্তু আমার যেটা মনে হয় আপাতত যে সম্পর্ক বিল্ড আপ করার যে ব্যাপারটা, কারণ আমরা জানি যে 2024 সালে যে ব্যাপারটি হয়েছিল, আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাইনি ওইখানে, এবং তার পরবর্তীতে যে ঘটনাগুলো এসেছিল, সেইখানটা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তামিম ইকবাল কিন্তু, আপনি জানেন যে তিনি এই মাসে গিয়েছিলেন বা বেঙ্গালুরু গিয়েছিলেন, এবং যদিও সেখানকার একাডেমি দেখে এসেছিলেন। তারপরে আমার মনে হয় যে দুই দেশের সম্পর্কটা, অন্তত দুই বোর্ডের ভিতরে আসলে সম্পর্কটা ভালো একটা পরিস্থিতি এসেছে। এখন দুই দেশের সরকারের যে ব্যাপারগুলো, এই দুইটা পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরে আমার মনে হয় যে সবকিছু, ক্রিকেটটাও স্বাভাবিক হবে। এবং এখানে আমি বারবার একটা কথাই বলতে চাই যে আপনি দেখেন দুই দেশের বাণিজ্য কিন্তু ঠিকই চলছে, আপনি দুই দেশের আমদানি রপ্তানি সবই ঠিক আছে, বর্ডারগুলো খোলা আছে। শুধুমাত্র ক্রিকেটের এই টেনশনটা আমরা কেন নিব রে ভাই? আমরা তো খেলাধুলা দেখতে চাই, ঠিক আছে? এটা দুই দেশের সরকারকে আমরা মানে সমর্থকদের পক্ষ থেকে আমরা মানে আবেদন করতে চাই যে আমরা আসলে ক্রিকেটটা দেখতে চাই, দুই দেশের খেলাধুলা দেখতে চাই, ঠিক আছে? এবং এখানে একটু যে নেতিবাচক ব্যাপারটা আসে যে তারা হয়তো বা ভারতীয় মিডিয়া যেটাকে বারবার করছে যে মব যে ব্যাপারটা, যে নিরাপত্তার বিষয়টাকে বারবার গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ড হয়তো বা খুব সম্ভবত সবগুলো খেলা মিরপুরে আয়োজন করার জন্য প্রস্তাব দিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই জায়গাটা রাজি।
অন্যান্য জায়গায় গেলে আসলে সমস্যাটা কি আপনার কি মনে হয়? আমাদের অন্যান্য জেলাগুলো বা যে মাঠগুলো রয়েছে সেগুলো তো কোনো নিরাপত্তা ঘাটতি নেই, না, তাহলে এটা কেন? নিরাপত্তা এখানে আমার মনে হয় যে কোনো ব্যাপার না, কারণ ভারত দল যেহেতু আসতে চেয়েছে এবং তারা মিরপুরে খেলতে চায়, এবং যেটি বললেন যে একটা ভেন্যুতে, আপনি ভারতের এই ব্যাপারটা কিন্তু খেয়াল করে দেখবেন, তারা যখন এশিয়া কাপ খেলতে যায় তারা কিন্তু দুবাইয়ের বাইরে আবুধাবিতেও যেতে চায় না, শুধু দুবাইতেই থাকে, এবং তারা এরকম যেখানে যে শহরেই যায় ওই একই শহরে থাকতে চায়, তারা কলম্বোতেই থাকতে চায়, মানে তারা একটা শহরে বেস্ট আপনার খেলাধুলা মানে খেলাগুলো করতে চায়। এটা আসলে তাদের একটা মানে প্রায়োরিটির জায়গা থাকে, যেহেতু তারা স্পন্সর কিংবা সবকিছু মিলে আকর্ষণীয় একটা দল, তাদের এটা চাওয়া থাকে, শর্ত থাকে, এবং তারা এটা পছন্দ করে। এইটা আসলে এর সঙ্গে নিরাপত্তা কিংবা অন্য কোনো কারণ আমার মনে হয় না এইখানে জড়িত। এখানে পুরাটাই আসলে তারা একটা সিটিতে থাকতে চায়, একটা সিটির ভিতরেই খেলতে চায়। একটু ছোট্ট করে জানতে চাইবো যে ভারতীয় দলকে রাজি করানো কিংবা জয়শাকে রাজি করানো, অন্তত এই পর্যন্ত আসা আলোচনা, তামিম ইকবালের তো একটা বড় প্রভাব রয়েছে, তার যে যদি বলি যে ইমেজের ব্যাপারটা কিংবা তিনি নিজে ক্রিকেটার ছিলেন, এটাকেও তো তারা প্রাধান্য দিচ্ছে, নতুবা তো এই স্লটটা তারা আগেই না বলে দিতে হ্যাঁ, পারতো। আপনি 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 যদি আমরা গত ইয়েরটা তুলনা করি, 2024 ওয়ার্ল্ড কাপের যেটা তুলনা করি, আমিনুল ইসলাম বুলবুলের যে বোর্ডটা ছিলেন, তারা কিন্তু আসলে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে একটা সিঙ্গেল মেলও চালাচালি করেনি, তারা যোগাযোগই করেনি। তাদের আসলে গা ঘেঁষাঘেঁষি ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে। আপনি তামিম ইকবাল এসে কিন্তু সেটা আসলে ভেঙে দিয়েছেন, তিনি কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগটা রাখছেন, এবং আপনি জানেন যে তিনি কয়েকবার দফায় কিন্তু আসলে তিনি এই বৈঠকগুলো করেছেন, এবং জয় শাহ কিংবা আইসিসি, যেহেতু তিনি ভারত সঙ্গে একটা তার রিলেশন রয়েছে এবং তার একটা সমর্থন রয়েছে তামিম ইকবালের সঙ্গে, সো তামিম ইকবাল ওই জায়গাটা থেকে নিজেকে তৈরি করেছেন, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কিন্তু ভারতীয় ক্রিকেটের ক্রিকেট স্বার্থে বোর্ডের যেটা ভালো হবে তিনি সেটাই করছেন। সেটা করেছেন, যোগাযোগটা অন্তত রেখেছেন, এবং ভালো যোগাযোগ তাদের সম্পর্ক রয়েছে। নিশ্চয়ই আমরা আলোচনা করতে চাই একটু অন্য প্রসঙ্গে নিয়ে, যেটা হচ্ছে আমরা তো ভারত দলের সফরটা অনিশ্চিত সেটা বুঝলাম, তবে আজকে হয়তো বা অনেক কিছুই জানা যাবে, যে হয়তো বা তাদের সরকারকে বা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে যে এই ব্যাপারগুলো আমাদের রয়েছে। সন্তোষ সাহেব, আমরা একটু আলোচনা করতে চাই বাংলাদেশের যেই সিরিজটা শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়, যে সিরিজটা শুরুতে বাংলাদেশ আসলে খুব বাজে একটা পারফর্ম করেছে, অস্ট্রেলিয়া জার্নিটা শুরু হয় ভালো হয়নি। মূল যে ব্যাপারটা হচ্ছে যে 54 রানে অল আউট হওয়া এবং ভারত অস্ট্রেলিয়ার একাদশের কাছে বাংলাদেশের এই নাস্তানাবুদ, আপনি আসলে এই সিরিজটা থেকে কি প্রত্যাশা করছেন? না, আপনি যেটা বললেন যে এটা ছিল আসলে গা গরমের ম্যাচ, সেই গা গরমের ম্যাচে গা ঠান্ডা করার মতন একটা স্কোর, আপনার 54 রানে অল আউট, মানে এইটার চেয়ে তো আর বাজে কিছু হবে না টেস্টে। আমরা যে টেস্টে খেলতে নামছি এবং 3 দিনের খেলা আড়াই দিনে শেষ হয়ে যাওয়ার মতো তো অবস্থা। এর চেয়ে নিশ্চয়ই বাজে হবে না, এর চেয়ে ভালো কিছুই হবে। আর যদিও আমরা বলি যে এটা একটা প্রস্তুতি ম্যাচ, এই রেকর্ডগুলো কোথাও থাকবে না, লেখা থাকবে না, সবার ভিতরে একটা গা ছাড়া হয়তো ভাব থাকে, কিন্তু আমার মনে হয় যে এখানে আসলে আমরা রিড করতে, মানে আমরা যে আনকুকড অবস্থায় গিয়েছি, এই প্রস্তুতি ম্যাচটা তো আমরা আনকুকড ছিলাম, কারণ আপনি জানেন এখানে কিন্তু ড্রপ ইন পিচে খেলা হয়, আপনার এই ডারউইনে খেলা হয়, এবং এইখানে কিন্তু আমরা যতটা দেখেছি হাইলাইটসগুলো, সেখানে কিন্তু বাউন্স ছিল না, সেখানে বল সুইং ছিল, কিন্তু ওরকম আমরা যেরকম ভেবেছিলাম যে অস্ট্রেলিয়া মানে আসলে বাউন্স থাকবে, এরকম বরাবর আসবে, পুল খেলবো আমরা, ওরকম কিন্তু ব্যাপারগুলো ছিল না। এখানে পুরোপুরিই ছিল কিছু সিমিং মুভমেন্ট ছিল, এবং এর বাইরে কিছু ছিল না, এবং ওদের একজন স্পিনারও ভালো করেছে, তার মানে এখানে কিন্তু খুব মানে মৃত্যুকূপের মতন কিছু ছিল না। কিন্তু আমরা যেটা দেখলাম, যে আমরা হাইলাইটস যেটা দেখলাম, যে সাথে আমাদের ওই বলগুলো রিড করতে আমরা পারিনি, এবং আমাদের সবচেয়ে কষ্ট লাগছে আমার এখানে যে মুশফিকুর রহিমের মতন একজন ব্যাটার, তিনি কিন্তু মাত্র 0 এবং 2 রান করেছেন, মানে তাকে কিন্তু আসলে এটা মানায় নাই। তবে আমি এখনো আশাবাদী, মুশফিককে কিন্তু আসলে এই দুইটা ইনিংস মুশফিককে আহত করেছে, এবং মুশফিক যখন আহত হয়, মুশফিক কিন্তু আহত বাঘের মতন আপনার ক্ষুধাটা নিয়ে তিনি ঝাঁপিয়ে পড়বেন, রাখবেন। সেই এবং প্রত্যাশা আপনি আমার করছেন। মনে হয় যে এটা আমরা যতটা নেগেটিভ ভাবে দিচ্ছি, এটা আসলে মানে ওয়ার্ম আপ কলের মতন ছিল, সেটা কিন্তু টেস্টে গিয়ে করবে, টেস্টে গিয়ে ফায়ার করবে। বাট একটি ব্যাপার আমার কাছে অবাক লেগেছে, আমাদের কোচ, যিনি আমরা একটা ভিডিও বার্তা দেখলাম, তিনি বলছেন যে 3 দিনের মধ্যে তিনি সবকিছু গুছিয়ে নেবেন। ঠিক করে দেয়। আমার মনে হয় যে এটা অনেকটা ওই যে সেই বিজ্ঞাপনগুলোর মতন, 3 দিনে জাপানি ভাষা শিখে ফেলবো এমন একটা ব্যাপার। এটা তো ওরকম ব্যাপারটা কিন্তু ওরকম না। তাকে করতে, তিনি যেটা করতে পারেন, তার দলের যে অভিজ্ঞ ব্যাটসম্যান আছে তারাই আসলে এই ঘুরে দাঁড়াতে হবে তাদেরকেই, তারাই এখানে কি পারবে। তাহলে ফিল সিমন্সের আগে একটা ভয় ছিল, এবং তিনি আগে থেকে এখন একটা বার্তা দিয়ে দিলেন কিনা, অর্থাৎ 3 দিনের যে কথাটা বললেন, তিনি আগেই জানতেন হয়তো বা প্রস্তুতি ম্যাচটা ভালো হবে না, বাংলাদেশ একেবারে অপ্রস্তুত হিসেবে প্রস্তুতি ম্যাচে খেলতে নেমেছে, যেটা আপনার কথায় বুঝলাম। এখন আমরা কাদের উপর ভরসা করতে পারি, এবং আমাদের ফোকাসটা হওয়া উচিত কি? আমরা কি ড্র করব, বা আমাদের এখন যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা পর্যায়ে আমরা রয়েছি, বাংলাদেশের যে অবস্থানটা এই মুহূর্তে 4র্থ অবস্থানে, সেখানেও আমাদের একটা টার্গেট রয়েছে,
এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের যে দুটো টেস্ট রয়েছে, আমরা ভারতের উপরে অবস্থান করছে, টার্গেটটা হওয়া উচিত কেমন? টার্গেটটা আপনার কিছুই না, টার্গেটটা হইতেছে আমরা কিন্তু প্রস্তুতি ম্যাচে বুঝে গিয়েছি, আমরা যে পেসারদের নিয়ে যে আমরা ভেবেছিলাম 4 জন পেসার খেলাবো, সেখানে কিন্তু সেটা আমার মনে হয় যে আর মূল একটা টেস্টে ওইটা হচ্ছে না। কারণ আমরা তাসকিন এবং আপনার হাসান মাহমুদ ছাড়া বাকি যে দুই এবাদত এবং খালেদ, তাদের কিন্তু যে অবস্থা খুবই খারাপ দেখেছি। এবং আমার মনে হয় যে এই টেস্টে আমাদের 7 জন ব্যাটসম্যান নিয়ে খেলতে হবে, 4 জন বোলার নিয়ে খেলতে হবে, এবং 4 জন বোলারের ভিতরে আমরা দেখেছি যে তাইজুল এবং আপনার মিরাজকে যদি আমরা স্পিনার রাখি, বাকি 2 জনের পেসার দিয়ে, আমরা যেটা মনে হচ্ছে আমার, যে আমরা যদি ব্যাটিংয়ে যদি একটু ভালো রান করতে পারি, একটু চাপে রাখতে পারি, চাপে বলতে বোলারদের যদি একটু সুযোগ দিতে পারি, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার কাছে আনপ্রেডিক্টেবল একটা বাংলাদেশ আপনার প্রেজেন্ট করতে হবে। সেখানে কিন্তু ওই কপি বুক তারা যেটা ধরে নিয়েছে কিংবা তারা যেভাবে স্টাডি করছে, ওই ভাবার থেকে সরে এসে আমাদের ইয়েগুলো মানে একটু ব্যাটিং নির্ভর করতে হবে। আমরা যদি ব্যাটিংয়ে ব্যাটাররা যদি ভালো করে, ভালো একটা রান দিতে পারে, তাহলে কিন্তু এই টেস্টে আপনার দেখা গেল যে সেকেন্ড এবং থার্ডদের থেকে আপনার তাইজুল এবং এই মিরাজ ডমিনেট করবে। লিওনেল মেসির ভবিষ্যৎ ক্যারিয়ার আপনারা নিশ্চয়ই জানেন। লিওনেল মেসির বাবা মারা গিয়েছেন এবং তার শেষকৃত্যটা হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে বরাবর মতো আছেন একাত্তর স্টুডিওতে ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাপিয়াল, তার কাছে যাচ্ছে। সঞ্জয় সাপিয়াল, আসলে ক্রিকেটের বাইরে আমরা ফুটবল নিয়ে আলোচনা করতে চাই। কয়েকদিন আগে বিশ্বকাপ কভার করে আসলেন, লিওনেল মেসিকে সামনে থেকে দেখেছেন। আলজেরিয়া ম্যাচের পর আসলে তিনি একটু মানসিকভাবে হয়তো চাঙ্গা হয়েছেন, কিন্তু বিশ্বকাপের পরপরই আবার একটা দুঃসংবাদ আমাদের জন্য। গতকাল তার শেষকৃত্যটা অনুষ্ঠিত হয়েছে, একেবারে মানে অনাড়ম্বর ভাবে হয়েছে, যেটা আসলে কাউকে জানাতেই চাননি। মেসির আসলে ভবিষ্যৎ ক্যারিয়ারটাও তো এর উপর প্রভাব ফেলবে। না, আমি যেটা বললেন যে এটা কিন্তু মেসির এই ব্যাপারটা কিন্তু আমাদের সবার ভিতর আমরা খেয়াল করি যে তিনি আসলে ঠিক স্টারডাম ইমেজের না, তাকে অনেকটা মানে পাশের বাড়ির ওই ছেলেটার মতন মনে হয়, যে কিনা আপনার খুবই ফ্যামিলিয়ার। হ্যাঁ, আপনার 4টা-5টা অফিস করেন, অফিস থেকে এসে বাচ্চাদের নিয়ে অঙ্ক খাতা ঠিক করেন, হোম টাস্ক দেখেন, ওয়াইফের সাথে কথা বলেন, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। তার লাইফস্টাইলটাও এমন। আমরা দেখেছি যে কানসাসে তারা যে হোটেলে ছিলেন মেসি, ওই তারা কিন্তু একদম সন্ধ্যা হলে পরে তারা খুব একটা ডিসিপ্লিন লাইফ এবং খুবই অন্যরকম আর কি ব্যাপারটা। তো তার জীবনে কিন্তু তার বাবার আসলে অবদানটা আমরা জানি, এতদিনে সবাই জেনে গিয়েছি যে তাকে ছোটবেলাতে তিনি যে রোজারিও থেকে যে বার্সেলোনাতে নিয়ে গিয়েছিলেন এবং তিনি সেই টিস্যু পেপারে সইটা করেছিলেন। ছেলে যখন কাঁদতো তিনি জানালার বাইরে দাঁড়িয়ে থাকতেন, চুপি চুপি দেখা করতেন সন্ধ্যার সময়, এবং ছেলেকে কিন্তু তার বারবার বলতেন, তোমার যদি এখানে ভালো না লাগে আমি চলে যাব তোমাকে নিয়ে। এই যে একটা আশ্বাস, একটা বটগাছ, মেসির যে বটগাছটা ছিল, এবং তার বাবার সম্পর্কে তার একটা অফিসিয়াল উক্তি কিন্তু আমরা দেখেছি যে 2016-তে স্পেনের সেই আদালতে যখন তাকে নাকি যে মামলা নিয়ে একটা আয়করের একটা ব্যাপার ছিল স্পেনের, সেই নিয়মটা তারা জানতেন না, সেই আদালতে গিয়ে মেসি তার বাবা সম্পর্কে একটি কথা বলেছিলেন যে আমি শুধু খেলাটাই পারি, আমি শুধু ফুটবল খেলি, বা আমার বাদ বাকি সব কিছু বাবা দেখেন, এবং আমার বাবার প্রতি আমার অন্ধবিশ্বাস রয়েছে। এবং তার বাবাও বলেছিল যে আমার ছেলেকে আপনারা করেন না, ও আসলে ফুটবল ছাড়া কিছুই জানে না, ওর সব কিছু আমার উপর ছেড়ে দিয়েছে। এবং এই বাবা ছেলের যে ব্যাপারটি, তারা আমরা দেখেছি যে সব সময় তার পায়ে কিন্তু তার দাদির একটি ট্যাটু আছে, তার মার কথা লেখা আছে, বাট তিনি কিন্তু তার বাবাকে ফোন দিয়েছিলেন যখন প্রথম কোপা জিতেন মেসি, তখন কিন্তু মাঠ থেকে প্রথম ভিডিও কলটি দিয়েছিলেন তার বাবাকে। এবং আমরা বিশ্বকাপে গিয়েও দেখেছি তার এই যখন নাকি আর্জেন্টাইন এখন আসলে কি দাঁড়াতে পারে? মেসি আসলে খুবই ভেঙে পড়েছেন, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারটা তো বলাই যাচ্ছে শেষ। ক্লাব ক্যারিয়ারটাকে কি আর আগাবেন কিনা, আপনার কি মনে হচ্ছে? মেসির এই ফ্যামিলি, ওর বাবার এই সম্পর্কে তো আসলে অনেক কিছু আসেনি, তারা চেয়েছিলেন এটা পারিবারিকভাবে রাখতে। তারপরেও কালকে দেখলাম টিআইসি স্পোর্টসে একটা নিউজ এসেছে তার বাবা ক্যান্সার আক্রান্ত ছিলেন। তার মানে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবং মেসি কিন্তু একটা মানসিকভাবে, আমার যেটা মনে হচ্ছে তিনি মানসিকভাবেও একটা প্রস্তুতি কিংবা দৃঢ়তা নিয়ে রেখেছিলেন, হয়তো তার বাবাকে তাই নিয়ে সেটাই আসলে পাবেন না। বিশ্বকাপের সময় আমরা সেটা দেখেছিলাম। তো আমার মনে হয় যে মেসি আসলে স্ট্রং আছেন। তবে মেসি আর ওর বাবা সম্পর্কে একটা গল্প আমার আসলে না বলতে পারলে ভালো লাগছে না। সেটা হলো তার একটা ইন্টারভিউতে আমি পড়েছিলাম, তার বাবা বলেছিল মেসি 2009 সালে যখন নাকি প্রথম একটি দামি গাড়ি কিনে এবং রোজারিওতে যায়, তার বাবাকে নিয়ে তিনি সেই গাড়ি ড্রাইভ করতে বেরিয়েছিলেন। তো রাস্তায় একটি ছেলেকে দেখছিলেন যে কিশোর একটি ছেলে পানি বিক্রি করছিল। তখন ওই ছেলেটিকে তার চেনা মনে হয়, তার এলাকারই ছেলে। তখন তার বাবাকে ডেকে, ওই ছেলেটাকে দেখে সে ডাকে এবং তাকে বলে যে তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটি বলেছিল আমি লয়ার হতে চাই। তারপরে মেসি গাড়ি চালিয়ে ওর বাবাকে বলছিল যে বাবা, ওর এখন থেকে ওর সব পড়ালেখার খরচ আমি, ও যতদিন লয়ার না হবে সেই খরচটা তুমি ওকে দিয়ে দিও। ওর বাবাকে তখন বলেছিল যে দেখো টাকাটা অনেকটা ফুটবলের মতন, সেটা নিজের কাছে রাখতে নাই, সেটা পাস দিতে হয়।
নিজের কাছে রাখলে তার মূল্য থাকে না, পাস দিলে পরে সেটাই আসলে সেই ধরনের বিষয় আমরা দেখে এসেছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য সঞ্জয় সাপিয়াল। দর্শক, আমরা আলোচনা করছিলাম বেশ কিছু বিষয় নিয়ে। এই ছিল এখনকার খেলাযোগে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭৯ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭৯ ইউটিউব চ্যানেল।